খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠের আয়োজনে আজকে আলোচনার বিষয়বস্তু সংকটে ক্রিকেট। তবে সেই আলোচনায় যাওয়ার আগে শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ সব খবরাখবর। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আগামীকালের মধ্যে বিসিবি পরিচালক আজকের মধ্যে ইনফ্যাক্ট বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি করেছে কোয়াব। দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন। 48 ঘন্টার মধ্যে পরিচালককে বিসিবির কারণ দর্শানোর নোটিশ। চলমান ইস্যুতে কিছুক্ষণের মধ্যেই কোয়াবের প্রেস কনফারেন্স। কোয়াবের আলটিমেটামে নির্ধারিত সময়ে বিপিএল এর ঢাকা পর্বে চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের প্রথম ম্যাচ শুরু হওয়া নিয়ে শঙ্কা। এবং সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে ঘুরে গেল ফুটবল বিশ্বকাপ ট্রফি। ভক্তরা ছবি তোলার সুযোগ পেলে উপেক্ষিত ছিলেন ফুটবলাররা। জাতীয় বা বয়স ভিত্তিক কোনো দলের ফুটবলারকেই বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার আমন্ত্রণও জানানো হয়নি। সমালোচনা থাকলেও কারণ ব্যাখ্যা করেছেন বাফুফে কর্তারা। আজকে আলোচনার বিষয়বস্তু সংকটে ক্রিকেট, যেটা বলছিলাম। এই মুহূর্তে নানান ইস্যু চলছে ক্রিকেট বোর্ডে। ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বক্তব্য, কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনের আলটিমেটাম এবং ক্রিকেটারদের অবস্থান, সব মিলিয়ে বিপিএল ম্যাচও সেই সময় শুরু হওয়া নিয়ে একটা শঙ্কা তো রয়ে গেছে। আর এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন ক্রীড়া বিশ্লেষক এবং একই সঙ্গে ক্রীড়া ধারাভাষ্যকার আহমেদ বিন পারভেজ। স্বাগত আপনাকে। আজকের এই এখন মাঠের আয়োজনে বোর্ড পরিচালক নাজমুল ইসলাম, তিনি যেই বক্তব্যটা গতকাল দিয়েছিলেন, সেই বক্তব্যটা আমরা দেখে নিতে চাই। বেশ কিছু আপত্তিকর তিনি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটা আসলে অ্যাকচুয়ালি কি ছিল সেটা আমরা একটু দেখে নিতে চাই। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। যেই ছেলেটা খেলতে যেতে পারে নাই, সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে যে সিলেকশন হয় নাই। এবং একই সঙ্গে তার কথা তো আমরা শুনলাম। এরপরে ক্রিকেটাররা যে প্রতিক্রিয়া জানিয়েছে, ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বা স্বার্থ রক্ষার যেই সংগঠন কোয়াব, সেটার সভাপতি মোহাম্মদ মিঠুন, তিনি যেই প্রতিবাদ জানিয়েছেন। এবং লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর, উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। অর্থাৎ আমরা বেশ কিছু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বিগত কিছুদিন ধরেই। ভারত বা আইসিসি তাদের বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনড়। বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, বাংলাদেশ সেটা নিয়ে অনড়। ক্রিকেটাররা এখন বলছেন যে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে তারা ম্যাচ বর্জন করবেন, সেই দাবিতে তারা অনড়। বাকি আছে শুধু নাজমুল ইসলামের অনড় থাকা। অর্থাৎ তার বক্তব্য তো তার যেই বক্তব্য, সেই বক্তব্যের পরে বা মন্তব্যের পরে তার কোনো রিয়াকশন বা প্রতিক্রিয়া জানা যায়নি। তিনিও এখন পর্যন্ত কিছু বলেনি তিনি পদত্যাগ করবেন কি করবেন না। বিসিবি কিন্তু একটা স্ট্যান্স নিয়েছে যে তাকে একটা শোকজ নোটিশ দিয়েছে, 48 ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে তাকে। সেটাতেও ক্রিকেটাররা সন্তুষ্ট নন। উদ্ভূত এই পরিস্থিতিটাকে আসলে একজন ক্রীড়া ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হিসেবে কিভাবে দেখছেন? আমি যেভাবে দেখছি সেটা আসলে আমার মনে হয় সবাই সেটাতে অ্যাগ্রি করবেন এক কথায়, যে এখন অ্যাক্টিভিজমের যুগ। সবাই এখন আমরা অ্যাক্টিভিস্ট হয়ে গেছি। আমরা কেউ আসলে আমাদের নিজেদের জায়গা থেকে যে দায়িত্বটা পালন করতে হবে সেটা থেকে সবাই দূরে সরে এসে আমরা সবাই আমাদের দাবি দাওয়া নিয়ে, আমাদের ওই অ্যাক্টিভিস্ট মেন্টালিটি নিয়ে এবং ওভারঅল মানুষজনের কি সেন্টিমেন্ট সেটা নিয়েই আমরা আসলে খেলছি। আমার কাছে অন্তত এরকম মনে হচ্ছে। সো ব্যাপারটা আসলে একেবারেই ক্রিকেটীয় নয়। ব্যাপারটার ভেতরে এখন অন্যান্য অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্টের বিষয়গুলো চলে আসে। যেমন বিসিবির এন্ড থেকে যদি আমরা বলি,
তাদের এন্ড থেকে তারা গতকাল একটা মিডিয়া রিলিজ দিয়েছিল এবং ওই নাজমুল ইসলাম তার যে কথাগুলো বলেছেন সেটার পরপরই বিসিবি সেই মিডিয়া রিলিজ দেয় এবং সেখানে বলে যে ওনার কথাগুলো ওনার পার্সোনাল, কারণ ওনাকে আমাদের মিডিয়ার টিম থেকে পাঠানো হয়নি অফিসিয়ালি বিসিবির কথা বলার জন্য, সুতরাং ওনারটাকে আমরা আমাদের কথা হিসেবে কনসিডার না করার জন্য মানে আবেদন জানাচ্ছি। তবে এইটা কি আসলে গ্রহণযোগ্য কোনো এক্সপ্লেনেশন কিনা, কারণ উনি তো একজন বোর্ড পরিচালক দিন শেষে, এবং উনি যখন এই ধরনের কথাবার্তা বলছেন একেবারেই পুরোপুরি বোঝা যাচ্ছে যে মুখোমুখি একটা অবস্থানে দুটো পক্ষই রয়েছে, কোয়াব এক পক্ষে এবং সেই সাথে বিসিবি এক পক্ষে তারা যে এই কথাগুলো বলছে। এবং এইখানে আমার কাছে মনে হয় যে কোয়াবের এন্ড থেকেও যেই ইমিডিয়েট রেসপন্সটা হয়েছে এটা ডেফিনেটলি তাদের মানসম্মানে আঘাত হেনেছে বলেই হয়েছে, কারণ তাদেরকে যেভাবে আসলে সামনে প্রেজেন্ট করা হয়েছে অনেকেই কিন্তু খুশি হচ্ছেন ব্যাপারটা শুনে, পরিচালকের কথা শুনে, যে না সত্যিই তো ট্রফি কোথায়। কিন্তু এত নির্লিপ্তভাবে এই ধরনের একটা কথা বলে দেওয়া মানে কিন্তু তার মানে আপনি প্রত্যেকটা দল যাদেরকে পে করা হচ্ছে, অন্যান্য ক্রিকেট বোর্ড যারা রয়েছে, তারা কি ওই বছর ট্রফি না জিতলে প্লেয়ারদের থেকে টাকা নিয়ে নেবে? ব্যাপারটা তো সিস্টেমটা এভাবে চলে না। সুতরাং যেই ডিপ্লোমেসির জায়গা থেকে, যে কূটনৈতিক জায়গা থেকে বোর্ডের ডিরেক্টরদের যেই দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে তাদের যতটুকু গণ্ডি সেটার ভেতরে তারা কথাগুলো বলবেন, গুছিয়ে বলবেন। অরাজকতা সৃষ্টি হয় এই ধরনের একটা অ্যাক্টিভিস্ট মাইন্ডসেট নিয়ে যখন সবাই আসছে, তখনই কিন্তু এই ধরনের একটা স্ট্যান্ড স্টিল সিচুয়েশন তৈরি হচ্ছে এবং এটা একটা হাস্যরসের পাত্র আমরা তৈরি হচ্ছে ওভারঅল, কারণ আমরা লড়াই করছি দেশের বাইরের একটা সংস্থার সঙ্গে আমাদের দাবি দাওয়া নিয়ে, বিশ্বকাপ খেলা নিয়ে। সেই ফোকাসটা থেকে এখন আমাদের ঘরের ভেতরেই আগুন জ্বলছে। তো এই বিষয়টাকেও কিন্তু বিশ্ব মিডিয়া যারা আছে তারা কিন্তু আমাদেরকে কটাক্ষ করছে এই জায়গা থেকে, যে আমাদের নিজেদেরই গোছানো অবস্থা নেই, সেই জায়গা থেকে আমরা একত্রিত না হতে পেরে আমরা আবার অন্য জায়গায় কি দাবি জানাচ্ছি। সুতরাং এটা আমার কাছে মনে হয় দুই দিক থেকেই তাদের ইমোশনাল রেসপন্সের একটা প্রক্রিয়া। এখানে ডিপ্লোমেসিটা দেখানোর এটাই সুযোগ রয়েছে। বিসিবি ডেফিনেটলি প্রথম দফায় তারা ক্ষমা চেয়ে নিয়েছে ওনার বিহেভিয়ারের জন্য এবং তারপর তারা 48 ঘন্টার একটা শোকজ নোটিশ দিয়েছে নাজমুল ইসলামকে। কিন্তু আমার মনে হচ্ছে ওনার যেই বিহেভিয়ারটা আমরা গত কয়েকদিন ধরে দেখলাম, উনি তো ওনার জায়গা থেকে বোধহয় নড়বেন না। এবং আমি যতদূর জানতে পেরেছি যে একজন পরিচালক নিজে থেকে যদি রিজাইন না করেন, তাকে কিন্তু কোনো ধরনের বাধ্যবাধকতায় জোর করে রিজাইন করানোর ক্ষমতা বিসিবির নেই। সুতরাং এখানেও কিন্তু তারা আটকে গেছে এবং এই ব্যাপারটাও আমার মনে হয় কোয়াবের আন্ডারস্ট্যান্ড করতে হবে। কোয়াবের ক্ষেত্রেও একটা পার্সপেক্টিভ আছে, আমার সেটা আমার মনে হয় শেয়ার করা জরুরি, কারণ ক্রিকেটারদের যে সংগঠন সেটা যারা বিসিবিকে চ্যালেঞ্জ করবে বা বিসিবির যে কোনো পদক্ষেপের এগেনস্টে তারা একটা দাবি জানাবে, তাদের কিন্তু আসলে কারেন্ট প্লেয়ারদের সমন্বয়ে এই সংগঠনটা গঠন যদি করা হয়, যারা মূল কমিটির মেম্বার, তাহলে কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। আপনি নিজেই বিসিবির অন্তর্ভুক্ত, আবার আপনি নিজেই কোয়াবের প্রেসিডেন্ট বা ক্রিকেটারদের পক্ষে কথা বলছেন, তো সেখানে কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসে। সুতরাং এখানেও কিন্তু একটা অন্যরকম সমস্যা আমি নোটিস করছি। আলোচনার বিষয়বস্তু সংকটে ক্রিকেট। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আহমেদ বিন পারভেজ। আমরা কথা বলছিলাম একটু আগেই যে ক্রিকেট সংকটে, শিরোনামও সেটাই। আমরা ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের আবেগ বা অনুভূতি দেখাচ্ছি, আমাদের ক্ষোভ ঝাড়ছি কিংবা উদ্দেশ্য প্রণোদিত কথা বলছি, অন্য উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন করছি। তো সেই জায়গায় ক্রিকেটের আশপাশের যত কিছু আছে সেইগুলোই মনে হয় আছে। তবে ক্রিকেটটা কি আসলে মানে সত্যিই সংকটে, কি মনে হয়? পুরোপুরি ক্রিকেট খেলাটা এখন ব্যাকসিটে চলে গেছে। ক্রিকেট রিলেটেড রাজনীতি সব কিছুর সামনে চলে এসেছে এবং আসলে জনগণেরও একটা দাবি কিন্তু সবসময় ছিল যে আমাদের ক্রিকেটটা যেন ডেভেলপ করে, আমাদের ক্রিকেটটা যেন উপরের দিকে যায় এবং আমরা ক্রমান্বয়ে একটা উন্নতি দেখি। এবং সেই জায়গাতে জনগণ যখন বলছে যে টিমের পারফরমেন্স ভালো না, আমরা কোনো ট্রফি জিততে পারি নাই, এই সেন্টিমেন্টটা নিয়ে, এই ক্ষোভটা নিয়ে কিন্তু অনেকদিন যাবৎ মানুষজন ছিল। এবং যখন কেউ, সেটা বোর্ড পরিচালক হোক বা যে কোনো সাধারণ মানুষ হোক, যখন এই কথাটা বলে, আপনি সাধারণ মানুষ হিসেবে যখন কথাটা বলবেন তখন একটা রিয়াকশন হবে। আপনি যখন বোর্ড পরিচালকের জায়গায়, যেখানে আপনি ক্রিকেট বোর্ডের অভিভাবক, সেই জায়গা থেকে যখন বলবেন তখন কিন্তু রিয়াকশনটা অন্যরকম হবে। অনেকেই নাজমুল ইসলামকে হিরো বানাচ্ছেন ওই কথার জের ধরে, যে না ঠিকই তো বলেছেন তিনি। ঠিক কথাটাও ঠিকভাবে বলার একটা বিষয় থাকে, ওখানে আমার মনে হয় সমস্যাটা হয়ে গেছে। এবং ক্রিকেটারদের এন থেকেও তাদের কাজ ক্রিকেট খেলা, সেই কাজটা বাদ দিয়ে তারাও যদি তাদের দাবি দাওয়া নিয়ে সবসময় এরকম প্রেস কনফারেন্স করছেন বা এই কাজগুলো করছেন, অবশ্যই ভ্যালিড দাবি আপনারা নিয়ে আসবেন। তবে ক্রিকেটটা আগে খেলে মাঠে, তারপর আপনি আসলে তখন আপনার দাবি আরও জোরালো হবে, কারণ আপনি মাঠটা ছাড়েন নাই। সো ওই দুই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে একটা সমস্যা হচ্ছে এবং সে কারণে যারা সমর্থকরা রয়েছেন তারা খানিকটা বিরক্ত হয়ে আছেন বিষয়টার উপর, এমন পর্যায়ে বিরক্ত যে তারা বলছেন ক্রিকেট না থাকলেই বা সমস্যা কি। কিন্তু আমরা তো এভাবে যেতে চাই না, আমরা একটা সলিউশন ড্রিভেন জায়গায় যেতে চাই, নিরসনটা চাই, আমরা উন্নতির দিকে যাব। ক্রিকেট ধ্বংস হয়ে যাক সে ব্যাপারটা চাবো না। তবে একটা কথা একেবারেই সত্যি, এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট সত্যি সত্যি একটা সংকটাপন্ন জায়গায় রয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বিশ্বকাপ ভেন্যু নিয়ে বেশ সমস্যার মধ্যে আছি। সেখানে আমাদের যেটা বলছিলাম যে বিসিবি সিদ্ধান্তে অনড়,
সরকার সব সিদ্ধান্তে অনড়, এবং একই সাথে বেশ কিছু সমস্যাও ক্রিয়েট হয়েছে অন্যান্য দেশ থেকেও। সেই আলোচনাগুলোই হয়তো বা প্রাসঙ্গিক হয়ে উঠতো এবং ভেন্যু নির্ধারণে হয়তো বা সেটা অনেক প্রভাব ফেলতে পারতো। কিন্তু বাংলাদেশে এখন যেটা করছি সেই চিন্তাটা কি আসলে ক্রিকেটাররা করেছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেট কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কিংবা বিসিবি পরিচালক যিনি কথাগুলো বললেন তিনি কি আসলে চিন্তা করেছেন বাংলাদেশ কোন সমস্যাদের মধ্যে দিয়ে যাচ্ছে? এই বিষয়গুলো কি আসলে তাদের চিন্তা করা উচিত নয়? অবশ্যই দুই প্রান্ত থেকে উচিত, এবং এইটাই তো লজিক্যাল। মানে আমরা আসলে লজিক খাটাচ্ছি না, আমরা খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। এইটাই আসলে বড় একটা প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে, এবং এই জায়গার মধ্যে আমার কাছে মনে হয় যে লিডারশিপের একটা অভাব। দুই প্রান্ত থেকেই যে লিডারশিপটা রয়েছে তারাই কিন্তু ঠিকঠাকভাবে তাদের সংগঠনগুলোকে, তাদের থট প্রসেসগুলোকে ম্যানেজ করতে পারছেন না, এবং সেটার একটা বাই প্রোডাক্ট বা সাইড এফেক্ট হিসেবে অন্য অনেকেই বাইরে থেকে কলকাঠিনারা সুযোগ পেয়ে যাচ্ছেন। সুযোগ সন্ধানী অনেকেই আছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের উক্তি দিয়ে মানে আগুনের মধ্যে আরও একটু তেল ঢেলে দিচ্ছেন। তো এই বিষয়গুলো তৈরিই হচ্ছে আমরা সবাই ওই ইমোশনাল পার্সপেক্টিভ থেকে সব কিছু ভাবছি দেখে। আমরা যার যার জায়গায় প্রফেশনালি যদি চিন্তা করতাম, আমার মনে হয় এই জায়গার সমস্যাটা অনেক আগে আমরা উতরে যেতাম। কারণ সবার আগে দেশ, সেটা আমরা সবাই জানি, এবং দেশের জন্যই সবাই আমরা একসাথে লড়াইটা করছি এই মুহূর্তে বাংলাদেশের সম্মানটা নিয়ে বিশ্ব ক্রিকেটে। সেই জায়গায় ঘরের ভেতরেই যদি এই ধরনের একটা কোন্দল থাকে, সেটা ভেরি ভেরি আনফর্চুনেট, এবং দুই পক্ষ থেকেই আসলে ব্যাপারটা আমাদের জানা দরকার। আমি অপেক্ষা করছি আসলে প্রেস কনফারেন্সে খেলোয়াড়রা কি বলতে চান, কারণ ক্রিকেট খেলাটা তারা বাদ দিয়ে যদি বসে থাকেন সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু তাদেরই হবে, এটাই কিন্তু সত্যি। সো এই বিষয়টাও তাদের মাথায় রাখতে হবে যখন তারা কূটনৈতিকভাবে বিসিবির সঙ্গে ব্যাপারটা নিয়ে ডিল করবেন। আহমেদুদ্দিন পারভেজ, আপনি তো দীর্ঘ সময় রেডিওতে কমেন্ট্রি করেছেন, টিভিতে কমেন্ট্রি করেছেন। এই যে লম্বা একটা সময় কমেন্ট্রি করেন, এই কমেন্ট্রি বা খেলার সঙ্গে আসলে অনেকেরই কর্মসংস্থান কিংবা সেখান থেকে জীবিকা নির্বাহ করে, তারা আয় রোজগারটা আসে, সংসার চলে অনেকেরই। তো এখন যদি হঠাৎ করে ধরেন আজকে ম্যাচ বর্জন করলো, যদি ক্রিকেটটা না থাকে, তাহলে কালকে এই মানুষগুলো আসলে কি করবে? হাই আফসোস করা শুরু করবে। আগে যারা যারা ডিরেক্টলি রিলেটেড তারা আফসোস করবে, এবং তারপর সাধারণ মানুষ যারা মনে মনে আসলে ক্রিকেটকে ভালোবাসে, অভিমান থেকে ক্রিকেট সরে যাও এই কথা বলছে, তারাও আফসোস করা শুরু করবে এবং বলবে যে আয় হায়, আমরা তো সেদিন নিজেরাই আওয়াজ তুলে বলছিলাম ক্রিকেট দরকার নেই, কিন্তু সেটা অভিমান থেকে ছিল, সেটা ইমোশনাল ছিল। সেখানে লজিক খাটালেই আপনি দেখবেন যে এইভাবে এই প্রসেসে চললে তো আসলেই ক্রিকেটটা এমন এক পর্যায়ে যাবে যেখানে আপনি অন্যান্য অনেক স্পোর্ট নিয়ে কথাই বলেন না। খেলার মাঠে আমরা কথা বলছি, শুধু ক্রিকেটই কিন্তু মূল বিষয় হয়ে যায়, বা ফুটবল চলে আসে, অন্য যে এত স্পোর্ট আছে আমরা কিন্তু কথা বলি না, কারণ সেটার দর্শক জনপ্রিয়তা নেই, সেটার মার্কেট নেই। বাংলাদেশের ওই স্পোর্টগুলো থাকার পরেও সেটা নেই এর মতো অবস্থা। এখন ক্রিকেটও যদি সেই জায়গায় চলে যায়, সেই ক্ষেত্রে কর্মসংস্থান যারা যুক্ত রয়েছেন এটার সাথে, তাদের তো একটা বিরাট বড় সমস্যা হবেই। যারা ক্রিকেটের ফ্যান্স ছিলেন তারাই আরও আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ভুক্তভোগী এখান থেকেই হবেন আমার মনে হয়। একটা জিনিস কদিন ধরেই চলছে, সেটা হচ্ছে যে যদি বিসিবি পরিচালক কথা বলেন সেটা অফিসিয়াল বিবৃতি হয় না, সেটা হয়ে যায় ব্যক্তিগত মতামত। যখন ক্রিকেটার কথা বলেন তখন সেটা ব্যক্তির কথা হয়ে যায় না, হয় ক্রিকেটারদের কথা। এই দাবি আসলে পারস্পরিকভাবে দুপক্ষ থেকেই করা হয়, কিন্তু আসলে এই যে কোড অফ কন্ডাক্টের কথা বলি আমরা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলি, কিংবা আমাদের পরিমিতিবোধ কিংবা পরিপক্কতার কথা বলি, সেই জায়গাগুলোতে আসলে যেই মানে নির্দেশনা কি খুব মানে কি বলে আলগা, নাকি আসলে তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে যে আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন? মানে ক্রিকেট বোর্ড বা মানে সে একজন সাধারণ মানুষ যেরকম তার ইচ্ছা স্বাধীন, ফ্রিডম, আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক, আমরা মানে স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করব। এই যে প্রতিষ্ঠানগুলো তাদের যে কোড অফ কন্ডাক্ট রয়েছে, ক্রিকেটাররা কোয়াবের সদস্য আছেন, ঠিক আছে, তারাও তো বিসিবির অন্তর্ভুক্ত, পরিচালকরা তো বিসিবির অন্তর্ভুক্ত। তাহলে আপনি যদি কোড অফ কন্ডাক্ট মানছেন না, অর্থাৎ আপনি পরিচালক হন বা ক্রিকেটার হন, আপনি কিন্তু বিসিবিকে সেই সম্মানটা দেখাচ্ছেন না। সেই সম্মানটা যদি না থাকে তাহলে আপনি আসলে ওই জায়গাটায় কি করছেন, সেই প্রশ্নগুলো আসলে চলে আসে। এই যে সার্বিক প্রেক্ষাপটটায়, এই জায়গায় কি আপনার কোনোভাবে মনে হয় যে বিসিবি আসলে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারছে না, বা তাদের যে রোলটা, তাদের যে প্রভাবটা, সেটা আসলে পরিচালক বা ক্রিকেটারদের উপর সেভাবে নেই যেভাবে থাকা উচিত? আমার কাছে মনে হয় যে বিসিবি এই মুহূর্তে ওভারওয়েলমড। অনেক সময় হয় না যে আপনি একটা অফিসে কাজ করছেন, কিন্তু আপনার কাজের চাপ এমন আপনাকে 26 ঘন্টা সময় দিতে হবে, হাতেই আছে আপনার 24 ঘন্টা। এখন কয়টা সমস্যা নিয়ে একসঙ্গে কাজ করবেন, এবং তার মধ্যেও দিস বোর্ড মানে তারা তো ফেয়ারলি নতুন, মাত্র ইলেক্টেড হয়েছেন, অনেকেই হয়তো প্রথমবার একসঙ্গে কাজ করছেন। তো এখানেও কিন্তু একটা কেমিস্ট্রির বিষয় আছে, অনেকে হয়তো অনেকদিন যাবৎ বোর্ডের সঙ্গে ছিলেন না, এরকম অনেক মানুষ কিন্তু এখন যুক্ত হয়েছেন। সুতরাং আনুষঙ্গিক অনেক কিছুই বোঝার, সেই অনুযায়ী কাজ করারও একটা ব্যাপার থাকতে পারে, এবং সেই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় যে বিসিবি স্ট্রাগল করছে এই মুহূর্তে, এবং অনেক দিক থেকে কিন্তু আমরা সেটা নমুনা পাচ্ছি যে তারা নিয়ন্ত্রণটা ঠিকঠাক রাখতে পারছে না। এবং এইখানে হতে পারে ব্যাপারটা, কারণ এখন আই সাপোর্ট
ফ্রিডম অফ স্পিচ, আমরা চাই সবাই সবার মতামত দিব, কিন্তু সেটারও একটা কোরাম থাকে, সেটারও একটা ডেকোরাম থাকে, সেটারও একটা কোড অফ কন্ডাক্ট থাকে, যেটা আপনি মেনশন করেছেন। সো ওই জায়গাগুলোতেও যখন লাগাম টেনে ধরা যাচ্ছে না, তখন কিন্তু বিসিবির যে সাংগঠনিক দুর্বলতা সেটাই কিন্তু ইন আ ওয়ে ফুটে উঠছে, যেটা আমরা আসলে চাচ্ছি না। তারা কিন্তু ক্রিকেটের জন্য কাজ করতে চাইছেন। আমি অনেকগুলো উদ্যোগের কথা বলতে পারি বিসিবির, যেগুলো খুবই পজিটিভ। আন্ডার-23 চালু করা, যারা ফার্স্ট ডিভিশনে খেলতে পারছিলেন না সেই খেলোয়াড়দেরকে নিয়ে আলাদা একটা টুর্নামেন্ট করা, এই বিষয়গুলো কিন্তু তারা নিয়ে আসছিলেন সামনে। মেয়েদের যেই ক্রিকেটটা চলছে সেটাকেও প্রমোট করার একটা চেষ্টা, ছেলেদের আন্ডার-19 টিম তো চলে গেছে ওয়ার্ল্ড কাপ খেলতে, মেয়েদের টিমও চলে গেছে তারা টি-20 কোয়ালিফায়ার্স খেলতে। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কিছু চলছে, এবং বাংলাদেশের যৌক্তিক দাবি আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো এবং প্রপার ভেন্যুতে খেলবো, ইন্ডিয়ায় খেলবো না, সেটা নিয়েও কিন্তু একটা আলাদা লড়াই চলছে। তো এত কিছুর মাঝখান দিয়ে যখন বেসিক যে কাজটা, ব্রেড অ্যান্ড বাটার, বিপিএল চলছে, বিপিএল চলবে তাদের স্বাভাবিক গতিতে, বিপিএল গভর্নিং কাউন্সিল সেটার দায়িত্ব নিয়ে কাজগুলো করবেন, এর ভেতরে এত কন্ট্রোভার্সি কিভাবে তৈরি হচ্ছে? উস্কে দেওয়ার কাজগুলো কোন জায়গা থেকে আসছে? আপনি নিজের প্রশ্ন নিজেকে করলেই বুঝতে পারবেন যে কি কোথা থেকে আসছে এই উস্কানিগুলো। সো ভেতর থেকে যদি উস্কানি চলে আসে, ভেতর থেকে যদি দুই ধরনের একটা কনফ্লিক্টিং ব্যাপার আসে, যে একজন বিসিবি কর্মকর্তা বলছেন যে এই ঘটনা, আরেকজন আবার এসে ক্ষমা চেয়ে নিচ্ছেন, তো ক্ষমা কাগজে কলমে চাওয়া মানেও তো একটা মৌন সম্মতি দেওয়ার মতো ঘটনা। তো ওইখানে কন্ট্রোল করার একটা ব্যাপার আছে, নিজেদের সংঘবদ্ধ হয়ে একসঙ্গে একটা স্টেটমেন্ট দেওয়ার ব্যাপার আছে, সেটা অনেক বড় একটা মিসিং ফ্যাক্টর আমার কাছে মনে হচ্ছে। যে কেউ এসে যে কোনো সময় কিন্তু কথা বলছেন, এবং এটা আরও বেশি কনফিউশন, আরও বেশি কনফ্লিক্ট, আরও বেশি বিভাজন তৈরি করছে এই ক্রিকেট ফ্র্যাটার্নিটির সবার মধ্যে আর কি। আমরা পলিটিক্সে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে সবাই গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র রক্ষার কথা বলেন, দেশের মানুষের কথা বলেন, মানুষের জন্য তারা কাজ করছেন, কিন্তু মানুষ আসলে ভুক্তভোগী। আমরা বিভিন্ন সময়ে দেখেছি জনমানুষের মনেও সেই ব্যাপার, ইতিবাচক নেতিবাচক অনেক বিষয় আছে, তবে ওই যে মানুষ নিয়ে যারা কথা বলেন তারাই দেখা যাচ্ছেন মানুষের জন্য সমস্যাও তৈরি করছেন। একইভাবে বোর্ডে এসে যখন ক্রিকেটের কথা বলা হচ্ছে, ক্রিকেটের স্বার্থ সবার ঊর্ধ্বে, এই কথাগুলো আমরা বলি, তবে ক্রিকেটাররা বা পরিচালক যিনি কথা বললেন সেটা তো আনডাউটেডলি তিনি আপত্তিকর মন্তব্য করেছেন, সরাসরি ক্রিকেটারদের দিকে ইঙ্গিত করেছেন, যেভাবে বলেছেন সেটা মোটেও তার বলা উচিত হয়নি। সাংবাদিক হিসেবে আমরা সেই জিনিসটা বলতেই পারি। তবে একই সঙ্গে বোর্ড একটা 24 ঘন্টার আলটিমেটাম দিল, এবং 48 ঘন্টার পরবর্তীতে সেটা নিয়ে তারা কারণ দর্শাবে। সেই বিষয়গুলো নিয়ে ক্রিকেটাররাও একটু ধৈর্য ধরতে পারতো কিনা, সেই প্রসঙ্গে আপনার কাছে আসবো। মাঠের ক্রিকেটে আমরা হার জিতের নানান ধরনের কথা বলি, যে ম্যাচ জিতবো কি হারবো সেই প্রেডিকশন দেই। বিপিএলের নোয়াখালী বনাম চট্টগ্রাম রয়্যালসের ম্যাচটা শুরু হওয়ার কথা একটাই, বাট আমরা যে প্রেডিকশন নিয়ে এখন বসে আছি সেটা হচ্ছে যে খেলা হবে কি হবে না, বিপিএলটা হবে কি হবে না, এই সংখ্যাটাও কিন্তু চলে এসেছে। আপনার কি মনে হয়? আমার মধ্যে হচ্ছে ডেফিনেটলি এখানে সংখ্যাটা চলে এসেছে, এবং আপনি দেখেন কতটা টাইট শিডিউলিং হলে আপনি একটা আলাদা ভেন্যু পরিবর্তন করেছেন। ইনিশিয়ালি চট্টগ্রামে হওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছিল, একটা ম্যাচ ডে আমাদের কাটা পড়ে গিয়েছিল একটা ঘটনার কারণে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যে ঘটনাটা ঘটেছিল, ওই দিন খেলা হয়নি, তারপর শোক দিবস পালন করা হয়েছিল, এবং সেই কারণে সেই খেলা একদিন শিফট হবে দেখে পুরো একটা ভেন্যু চট্টগ্রাম ফেজ থেকেই সিলেটে নিয়ে আসা হয়েছে সময় বাঁচাতে, যেন 23শে জানুয়ারির মধ্যে বিপিএলটা শেষ হয় অ্যাট এনি কস্ট। এই জায়গার ভেতরে এখন দেখেন, এখন যদি বিপিএলটা বন্ধ হয়, এটা তো শিফট করার আর কোনো জায়গা বা স্কোপই নাই, যদি 23 তারিখ শেষ করার আলটিমেটাম বা একটা ডেডলাইন থাকে। তো সেই ক্ষেত্রে আমার তো মনে হয় যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে এই বিপিএলটা। মানে অনেক ধরনের সম্ভাবনা আমাদের সামনে এই মুহূর্তে উকি দিচ্ছে। কোআপ যদি ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন হয় এবং সেখানে যদি ক্রিকেটাররা ঐক্যবদ্ধ থাকেন, ক্রিকেটারদের ছাড়া তো খেলা হচ্ছে না, ক্রিকেটটা হচ্ছে না। পারভেজ ভাই, একটা কথা, সেটা হচ্ছে যে আইসিসিতে ভেন্যু নিয়ে আমাদের বিসিবি বলুন, সরকার বলুন, বা দেশের জনগণের যেই একটা শক্ত অবস্থান ছিল, সেটা বিশ্বে অনেকেই প্রশংসা করেছেন, অনেক সাবেক ক্রিকেটার প্রশংসা করেছেন, এবং এই অবস্থানের প্রতি সহমত প্রদর্শন করেছেন। এখন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে আসলে বিশ্বকে আমরা কি জানান দিচ্ছি? মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে আমরা কি বলবো, এটাকে একেবারেই যদি নর্মালি হুজুগে বাঙালি যে বিষয়টা, এটাই আমরা নিজেদেরকে প্রমাণ দিচ্ছি আর কি। যেটা ট্রেন্ডিং, সেই ট্রেন্ডিংয়ের পিছে পিছে আমরা কিন্তু হুড়মুড়িয়ে চলে যাচ্ছি। যেটা এখন মানে একটা কি বলবো পপুলার সেন্টিমেন্ট, সেইটার পিছে পিছে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, কোনো কনসিকুয়েন্সের কথা না চিন্তা করে। সুতরাং মেসেজটা এটাই যাচ্ছে, আমাদের ঘরের ভিতরেই আগুন জ্বলছে। সুতরাং আমাদের কথার যেই ভ্যালুটা ছিল, যে ওয়েটটা ছিল, বিশ্বকে আমরা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছিলাম, সেই জায়গাটা থেকে আমরা অবশ্যই আমাদের সম্মানহানি হচ্ছে, এবং আমাদেরকে সিরিয়াসলি নেয়ার আগেও অনেকবার হয়তো চিন্তা করা হবে যে তারা তো নিজেরাই লজিকটা প্লেস করতে পারে না, নিজেদের মধ্যেই এই ধরনের একটা প্রবলেম হচ্ছে। সো এই জায়গাগুলো আসলে হতেই পারে, ইন্টারনালি হতে পারে, আমাদের ঘরের ভেতরে কিন্তু আমাদের হয়, ভাই বোনের মধ্যে লড়াই হচ্ছে, মারামারি হচ্ছে, কথাবার্তা কাটাকাটি হচ্ছে, কিন্তু সেই সংসার বা সেই ঘরের ভেতরের জিনিস কি বাইরে আমরা প্রকাশ করব, সেভাবে করে করতে চাইবো? এটাই তো ব্যাপার। ওভার এক্সপোজার,
এবং রং পিপলদের ওভার এক্সপোজার, এই বিষয়টাই আমার কাছে মনে হয়েছে যে খুব বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। পরিচালক নাজমুল ইসলাম এবং কোঅপ সভাপতি মোহাম্মদ মিঠুনের বক্তব্য অতীত বর্তমান। এখন আসলে বিসিবি যে স্ট্যান্সটা নিয়েছে, দুটা কোঅপের সভাপতি যেটা নিয়েছেন তাদের দিক থেকে তারা প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নকে অযৌক্তিক বলা যাবে না। একই সঙ্গে পরিচালক যেটা বলেছেন সেটাও একেবারেই, তার মন্তব্যটাও অযৌক্তিক বলাই যায়। বিসিবি যে স্ট্যান্সটা নিয়েছে সেটা নিয়ে ক্রিকেটাররা সন্তুষ্ট নন। এটার বাইরে কি অন্য কোনো অপশন ছিল বিসিবির যেটা বিসিবি নিতে পারতো, কিংবা ক্রিকেটাররা সন্তুষ্টই বা হচ্ছেন না কেন, আর দু একটা সময় কি বিসিবিকে তারা দিতে পারতেন কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমার তো মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছুই সম্ভব। আপনি দেখেন যখন ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট ছিলেন সেই সময় কিভাবে করে তাকে আউস্ট করা হলো, একটা কিন্তু মেকানিজম তৈরি করা হয়েছিল সো দ্যাট মানে উইদিন কনফাইনমেন্টস অফ দ্য কনস্টিটিউশন তাকে যেন বাদ দেওয়া সম্ভব হয়। সো এই বিষয়টা যদি করা পসিবল হয়, যেটা আগে এক্সিস্ট করে নাই, নাজমুল ইসলামকে যদি সত্যিই বিসিবি চায় মানে তাকে সরিয়ে দিতে তাদের বোর্ড থেকে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো স্পেশাল মেকানিজমের ব্যবস্থা হয়তো করা সম্ভব হবে। কিন্তু সেই রাস্তায় বিসিবি এ যাত্রায় হাঁটছেন না, তারা কিন্তু একটা নিরাপদ স্ট্যান্সই রাখছে, অর্থাৎ উনাকে তারা অন্য কোনো নতুন মেকানিজম তৈরি করে বাদ দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। তারা বেসিক্যালি তাদের যে এই মুহূর্তের সংবিধান সেই অনুযায়ী তাকে যতটুকু যা করা যায় সেটাই ম্যাক্সিমামটা করছেন এবং সেটাই প্লেয়ারদেরকে জানাচ্ছেন। সো এখানে কিন্তু একটা ডিফারেন্স অফ ইন্টেন্ট আমরা বুঝতে পারছি যে এই জায়গাটায় বিসিবি আরও কি বেশি ইন্টেন্ট দেখাতে পারে কিনা, তারা যদি প্রো ক্রিকেট বা প্রো ক্রিকেটার মাইন্ডসেট থেকে থাকে। বাট সেখানেও তাদের লজিক থাকতে পারে যে কোয়াব একটা দাবি জানিয়েছে, তার মানে এই না যে তাদের দাবি সব কিছুই মেনে নিতে হবে যৌক্তিক। একটা ডিসিশন পয়েন্ট, একটা মিডল গ্রাউন্ডে আসা সম্ভব এবং এখানে দুইজনেরই আসলে লাভ হবে যদি মিডল গ্রাউন্ডটায় আসা যায়। তবে তার জন্য আসলে এই নাজমুল ইসলাম যিনি বিতর্কিত ব্যক্তি এই মুহূর্তে, তার ব্যাপারে আসলে কোনো না কোনো একটা বড়সড় পদক্ষেপ না নিলে আমার মনে হয় ক্রিকেটার এই জায়গা থেকে নড়বেন না। মানে তারাও একটা সুযোগ পেয়ে গেছেন আর কি, যে অনড় থাকার। ক্রিকেটাররা নড়ছেন না, ক্রিকেটাররা অনড়, কিন্তু ক্রিকেটটাই খেলছেন না। এই ব্যাপারটা আসলে আমরা খুব হয়তো হালকাভাবে কথাগুলো বলছি, এইটার ফিউচারটা আসলে কি হতে পারে ক্রিকেটারদের? এই যে মানে আমরা তো সেই মব সংস্কৃতির মধ্যেই খানিকটা ঢুকে গেলাম মনে হয়। একটা কথা বলছে সেটা নিয়ে যদি আমার দাবি অনুযায়ী আমি যেই সময়টা বলেছি সেই সময়টার মধ্যে যদি এই দাবি পূরণ না হয় তাহলে আমি খেলবো না, কোনো কাজ করব না। তাহলে অভিভাবক সংস্থাটার আসলে দায়িত্ব এই জায়গায় কোথায় থাকলো? আর ক্রিকেটাররা কি ভবিষ্যতেও এই যে আজকে ধরেন তারা যে দাবিটা তুলেছেন সেই দাবি পূরণ করা হয়নি জন্য তারা তাদের দাবিতে অনড় আছেন, সময় দিতে পারতেন কিনা সেটা নিয়ে তো প্রশ্ন আছেই। একই সঙ্গে তারা কি আরো ওয়াইজ কোনো ডিসিশন নিতে পারতো কিনা? আমার কাছে তো মনে হয় অবশ্যই স্কোপ ছিল। ওয়াইজ ডিসিশনটা এটাই হতো, ওই যেটা বললাম শুরুতেই বলেছিলাম যে খেলার মাঠে আপনি খেলার পারফরমেন্সটা দেবেন, আপনার প্রফেশনালিজম আপনি দেখাবেন, সেটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। কারণ এই জায়গায় তো প্রফেশনালিজমের অভাবের কারণেই এত তর্ক বিতর্ক হচ্ছে যে বিসিবি বোর্ড কর্মকর্তা তিনি প্রফেশনালি কথাটা বলতে পারেননি, সেটা নিয়েই তো প্রশ্নটা উঠেছে যে অবমাননাকর একটা কথা তিনি বলে দিয়েছেন। তো এই জায়গা থেকে প্লেয়াররাও কিন্তু তাদের প্রফেশনালিজমটা কোথায় দেখাচ্ছেন, তারা যদি মাঠেই না যান খেলতে। তারা বিসিবির মানে চুক্তিবদ্ধ খেলোয়াড়, তারা এবারে বিপিএল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বেতনভুক্ত বা তাদের থেকে ফি এর মাধ্যমেই কিন্তু খেলাগুলো হচ্ছে, তারা তো আর ফ্রিতে খেলে দিচ্ছেন না। সেখানেও কিন্তু ফ্র্যাঞ্চাইজিদেরও একটা ইন্টেন্ট থাকতে পারে যে ভাই কি হচ্ছে এখানে, প্রোডাকশন এভরিথিং ইজ স্টলড। আমি মোটামুটি নিশ্চিত মিরপুরের স্টেডিয়ামে সব প্রস্তুতি সম্পন্ন, সবাই প্রস্তুত হয়ে বসে আছেন, শুধুমাত্র ক্রিকেটাররা নেই বলে খেলাটা কিন্তু হচ্ছে না। সেদিক থেকেও কিন্তু প্রচুর লস হবে। এবং এখানে আপনি দেখেন যে এত অপরচুনিটিস আছে, এখন একটা গোষ্ঠী অফ ক্রিকেটার্স যদি বাদও চলে যান, বিসিবি হয়তো এই কারণেই তাদের শক্ত সমর্থ অবস্থানে দাঁড়িয়ে রয়েছে যে একটা সেকশনও যদি বাদ পড়ে যায় হয়তো তাদের রিপ্লেস করার জন্য অনেকেই হয়তো মুখিয়ে অপেক্ষায় রয়েছেন। সেটাও এমন একটা জায়গা হতে পারে যে কারণে বিসিবি হয়তো অত ড্রাস্টিক স্টেপ নিচ্ছে না। যদি বিসিবি বুঝতে পারতো যে এদেরকে রাখতেই হবে, ওরকম অপশন ছাড়া কিছু নেই, তখন কিন্তু আমার মনে হয় আরও অনেক আগে এটা সমাধান করে ফেলা হতো, ইন্টারনালিও হয়তো করে ফেলা হতো। বাট আমার কাছে মনে হচ্ছে যে এরকমও কোনো অপশন কি তাদের মাথায় ঘুরছে কিনা, যেটার কারণে তারা এখনো পর্যন্ত তাদের সেই স্টান্সটা রাখছে, বা ক্রিকেটাররা যে দাবি জানাচ্ছে বা কোয়াব যে দাবি জানাচ্ছে সেই দাবিতে এখনো পর্যন্ত কিন্তু তারা মাথা নত করছে না বা তারা পুরোপুরি মেনে নিচ্ছে না। দুপুর 1টায় প্রেস কনফারেন্স হওয়ার কথা, তবে প্রায় 1:30 গড়িয়ে 2টোর দিকে ঘন্টার কাঁটা আসলে ঘুরছে। একই সময়ে সম্ভবত এটা হতে পারে যে ভেতরে কোয়াবের যারা ক্রিকেটার রয়েছেন, প্রতিনিধি রয়েছেন বা বিসিবি রয়েছেন, তারাও হয়তো বা কথা বলছেন। জানি না ঠিক কি ঘটছে, তবে জানতে পারলে তো অবশ্যই সেই প্রসঙ্গে আসবো। দর্শক, পারভেজ, বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না, ভেন্যু পরিবর্তন হবে কি হবে না, সেই প্রসঙ্গটা এখন সুদূর অতীত মনে হচ্ছে।
বাংলাদেশের এখনকার যে প্রেক্ষাপট, এই যে বিসিবি বা ক্রিকেটারদের, বিসিবি পরিচালক ক্রিকেটারদের যে দ্বিমুখী অবস্থান, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে একটা বিষয় মনে হয় আমরা পেছনে ফেলে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। বিপিএলে ফ্র্যাঞ্চাইজি মানে পেতে বিসিবির কর্মকর্তাদের বা বিসিবির যেই পরিমাণে কাঠখড় পোড়াতে হয়, স্পন্সর পেতে যেই কাঠখড় পোড়াতে হয়, আমরা ঢাকা বিপিএলের এবং ঢাকা ক্যাপিটালসের যেই বিষয়টা পেমেন্ট ইস্যু আছে, সিলেট টাইটান্সের দু একটা ইস্যুর কথা আমরা শুনেছি। এই প্রসঙ্গগুলো যখন হচ্ছে, মাঠে যখন খেলা হচ্ছে না, একটা ফ্র্যাঞ্চাইজি টাকা লগ্নি করে এখানে এসেছেন, স্পন্সর এখানে বিনিয়োগ করেছেন, তাদের কাছে আসলে কি মেসেজটা যাবে? তারা তো আমার মনে হয় খুব বড় বিপদের মধ্যেই আছেন, আবার কেউ কেউ বড় স্বস্তিতেও থাকতে পারেন, আমি জানি না আসলে। কারণ আপনি যে খবরগুলো পাচ্ছেন, ফর এক্সাম্পল কোনো ফ্র্যাঞ্চাইজি আছে, তাদের ভেতরকার খবর বোঝা যাচ্ছে যে অনেকেই হয়তো ঠিকঠাকভাবে তাদের প্লেয়ারদেরকে পে করতে পারছে না, স্পন্সরদের থেকে তারা টাকা উঠাতে পারছে না বলে তারা পে করতে পারবে না, সেরকম একটা শঙ্কায় তারা আছে। তো ওই ধরনের সিচুয়েশন তারাও হয়তো মানে বেঁচে যাবেন এক প্রকার যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে এবং বিপিএলটা বন্ধ হয়। তবে দিস ইজ ভেরি ভেরি আনপ্রফেশনাল, কারণ এটা একটা প্রফেশনাল স্পেস। এই জায়গার ভিতরে আপনি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তাদের স্পন্সরদেরকে কিন্তু একটা কমিটমেন্ট দিয়েই তারপরে স্পন্সরশিপের টাকাটা পাবে। তো সেই কমিটমেন্ট যদি ফুলফিল না করতে পারে, বিকজ বিপিএল বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু স্পন্সরদের থেকে টাকাও তাদের পাওয়া সম্ভব না, যতটুকু পাবে সেটাও তাদের পাওয়া সম্ভব না। তো এই জায়গার মধ্যে তারা তো ফিনান্সিয়ালি একটা বিশাল লসে পড়বে। এবং এই যে বিপিএল এর ক্রেডিবিলিটি ওভারঅল, এই যে দলের নাম ট্রেডমার্ক করা হয়েছে, এবারে বিপিএল এর আগে এত স্ক্রুটিনি করে এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে আসা হয়েছে, এই জায়গাটাও কিন্তু একটা হাস্যকর পরিস্থিতিতে পড়ে গেছে, হাস্যরসের পাত্র তারা হয়ে যাবে যে এত কিছু হওয়ার পরও ফ্র্যাঞ্চাইজিদের লসের কথাও এখানে কিন্তু চিন্তা করা হচ্ছে না। তারা একবার যখন লস খেয়ে যাচ্ছেন, কেউ কি আসবেন পরবর্তীতে ইনভেস্ট করতে এই বিপিএল এ? ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে টানপোড়েন চলছে, এই টানপোড়েন থেকে ফলাফলটা কি আসতে পারে? ফলাফলটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক যে হাওয়াটা যেদিকে আসলে বইছে, সেটার ভিত্তিতেই কোনো না কোনো একটা আপাত মুহূর্তের ফলাফল আমরা পাবো। এবং সেটাতে করে যদি এমন সিচুয়েশন তৈরি হয় যে ক্রিকেটাররা খেলছেন না বা খেলাধুলা আপাতত বন্ধই রয়েছে ক্রিকেটে, মানে এই নেগোসিয়েশনটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত, তাহলে এভাবে থাকবে। আর যদি এরকম হয়, আরেকটা অপশন হচ্ছে খেলোয়াড়রা যদি মেনে নেন যে না, মানে আমরা ক্রিকেটটা অন্তত খেলতে থাকবেন মাঠে ক্রিকেটটা মেবি হবে, বাট কারেন্ট যে সিচুয়েশনটা চলছে, বিসিবি যেভাবে চালাচ্ছে ক্রিকেটটাকে, যেভাবে আমরা দেখছি ওভারঅল, ওই ল্যান্ডস্কেপে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তনের আভাস আমি পাচ্ছি। এবং সেই পরিবর্তনটা ভালোর দিকে যাবে কিনা সেটা নিয়ে কিন্তু আমি এখন অনেক বেশি সন্দিহান। আমার কাছে মনে হচ্ছে যে সেটা খারাপের দিকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, কারণ আইসিসিরও কিন্তু চোখ থাকবে। তারা যেহেতু বাংলাদেশের একটা দাবি নিয়ে টালমাটাল অবস্থায় আছে, এটা ওয়ার্ল্ড কাপই আয়োজন করতে পারছে না, তারাও কিন্তু চোখ রাঙানি দিয়ে দেখতে থাকবে যে বাংলাদেশ এমন কোনো যদি ভুলভাল পদক্ষেপ নেয় যেখানে তারা আঙুল তুলে বলতে পারবে যে বিসিবির যে কোনো কার্যকলাপে সরকারের হস্তক্ষেপ আছে, তখন কিন্তু তারা বাংলাদেশকে ব্যানও করে দিতে পারে। সবার কিন্তু একটা নেগেটিভ নজর এই জায়গায় থাকবে। সুতরাং যাই স্টেপ নিতে হবে সেন্সিবলি নিতে হবে। ওই সেন্সিবিলিটি যদি আমরা হারিয়ে ফেলি, হিট অফ দ্য মোমেন্টে যে কোনো পক্ষ থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর কিছু যদি ফার্দার ঘটে যায়, উই উইল বি ইন ট্রাবল। অসংখ্য ধন্যবাদ পারভেজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেটা বলছিলেন যে সেন্সিবল হতে হবে, যদি সেন্সিবল না হয়ে অতিরঞ্জিত কথা হয় সেটাও যেরকম খারাপ। আপনি যুদ্ধ না করে যদি বয়কটের ডিসিশন নেন, তাহলে যুদ্ধে তো আপনি আগেই হেরে গেলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি। আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।